ডিরেক্টলি হচ্ছে বিয়ের প্রপোজাল দিচ্ছে ওইখানে, মানে ম্যাক্সিমাম যে কমেন্টটা আসলে কি এটা কি বাংলাদেশি মেয়ে। মেয়েদের সৌন্দর্য আসলে ফিটনেস কতটা ইম্পর্ট্যান্ট? অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যদি এই 3টা বিষয়ে যদি একটু সচেতন থাকে, আমার কাছে মনে হয় না যে আপনার রেগুলার ওয়ার্কআউট করা দরকার, রেগুলার জিমে দৌড়ায় যাওয়া দরকার। প্রতিদিন সেম টাইমে আপনাকে ঘুমাতে হবে, সেম টাইমে আপনাকে উঠতে হবে। যারা শুকাচ্ছে বা স্লিম ফিট হতে চাচ্ছে তাদেরকে বলবো যে অবভিয়াসলি জিহ্বাটাকে সামলাতে হবে তার সাথে সাথে। স্বাস্থ্যকরভাবে আসলে কিভাবে ওজন কমানো যেতে পারে? আচ্ছা দেখেন, ওজন কিন্তু আপনি যখন কমাবেন, না খেয়ে আসলে ওজন কমানো যায় না। আমি অ্যাকচুয়ালি কিটো ডায়েটের সাপোর্টার না। আমার কাছে মনে হয় যে কিটো ডায়েটটা আসলে একটু বেশি। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর স্পেশাল পডকাস্ট শো সোশ্যাল মিডিয়া স্টার আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি কাজী অহনা, এবং আমার সঙ্গে আজকে গেস্ট হিসেবে যিনি আছেন তিনি দেখতে যেমন সুন্দরী তেমনি তিনি কিন্তু অত্যন্ত ফিটনেস সচেতন একজন মানুষ। সেই সাথে আপনারা হয়তো বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে তার ফিটনেস রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের অসংখ্য ভিডিও দেখেছেন। শি ইজ নান আদার দেন সুমাইয়া আক্তার সুমি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো আপনার কাছে ফিটনেস মানে কি? ফ্যাশন, প্যাশন নাকি লাইফস্টাইল? ফিটনেস ইজ অ্যাবাউট লাইফস্টাইল। লাইফস্টাইল যেমন হচ্ছে আপনি কি খাচ্ছেন, কিভাবে চলছেন, কোথায় যাচ্ছেন, তো এটাও একটা লাইফস্টাইলের মধ্যে পড়ে। আপনার এই ফিটনেসের জার্নি কিভাবে শুরু হলো? আমার এই ফিটনেসের জার্নি আমি প্রথমে স্টার্ট করলাম ওয়ার্কআউট। কী ভেবে জানি না, মনে চাইলো ভাই তবে হঠাৎ করে মনে চেয়েছিল। তারপরে হচ্ছে আমি গেলাম, তারপরে দেখলাম যে শুরু করে দিলাম। তো এটা আমার বডিতে খুব ভালোভাবে কাজ করছিল শুরু থেকে। অ্যান্ড 6 মাস মোটামুটি প্রথম একটু কষ্ট হতো বডি অ্যাডজাস্টমেন্ট করতে। তারপরে আমি আগে থেকে একটু ঘাটাঘাটি করলাম, এটা নিয়ে পড়াশোনা করলাম যে অ্যাকচুয়ালি কীভাবে বিগিনিংটা কেমন হওয়া উচিত। তো দেখলাম ওরা আমাকে কিছু ইনস্ট্রাকশন দিল, বিভিন্ন ইউটিউবস ভিডিও, ট্রাস্ট অফ দি পেজ, ওয়েবসাইটে গেলাম। দেন ওরা আমাকে সাজেস্ট করলো যে বিগিনিংয়ের এই টাইপের শুরু করতে। দেন আমার প্রথম একটু কষ্ট হয়েছে, পরে আমি এটা অনেক বেশি ভালোবাসা শুরু করলাম। আমি সকালবেলা আমি আর্লি ঘুমাতেই যেতাম, জাস্ট সকালবেলা উঠে আমি ওয়ার্কআউট করব। হ্যাঁ, আমি খাবারটা খেতাম যে আমি পরের দিনকে আমি গুড একটা এনার্জি পাবো। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার স্টার্টিং, মানে আমি আস্তে আস্তে করে এটাকে ভালোবাসা শুরু করলাম। আচ্ছা, একটা সময় তো আমাদের অনেকেরই বা বাঙালিদের একটা টিপিক্যাল ধারণা ছিল যে বাঙালি মেয়েদের একটু হেলদি হলে ভালো লাগে। সেক্ষেত্রে এই বিষয়টিকে কিভাবে দেখছেন বা বর্তমানে কি মনে হয়? আচ্ছা, এটা আসলে কি যে ভ্যারি করে, এখনও কিন্তু এটাও অনেকটা বেশি মানে অ্যাকসেপ্টেবল। অনেকের কাছে মনে হয় যে একটু মেয়েরা হেলদি থাকলে, হেলদি বলতে কিন্তু মোটা, মানে হেলদি বলতে কি বোঝায় যে আপনি সুস্থ আছেন, হ্যাঁ আপনি ঠিকমতো চলতে পারছেন, অনেক বেশি মোটাও না, অনেক বেশি শুকনা, এটা কিন্তু হেলদি বলতে এরকম বোঝায় না যে মুটিয়ে যাওয়া। এখানে বাংলাদেশে হেলদি বলতে কিন্তু একটু মানে একটু ওয়েট হালকা থাকবে, একটু চাবি টাইপের থাকবে, এদেরকে হেলদি বলে। কিন্তু হেলদি ডেফিনেশনটা হচ্ছে যে চাবি থাকবে। হ্যাঁ, হেলদি ডেফিনেশন হচ্ছে যে আপনি একটা সুস্থ লাইফ লিড করতে পারছেন, আপনি চলতে পারছেন, ফ্লেক্সিবিলিটি আছে, আপনি কোনো কাজ করলে সহজেই হাঁপিয়ে যাচ্ছেন না, এটাই কিন্তু হেলদি মানে কিন্তু চাবি না। তা হেলদি বাংলাদেশে যেহেতু সবাই হেলদি মানে একটু চাবি গার্ল বোঝায়, হ্যাঁ এখনও কিন্তু আছে এটা। অনেকেই দেখা যায় এই জিনিসটাকে কিন্তু পছন্দ করে, কিন্তু মডার্ন এখন সময় যেহেতু চেঞ্জ হচ্ছে, 2025 মানুষের কিন্তু রুচিও চেঞ্জ হচ্ছে। এখন দেখছেন না, চাবি গার্ল থেকে যারা একটু স্লিম ফিট তাদেরকে কিন্তু, কারণ ড্রেস চেঞ্জিং হচ্ছে, স্টাইল চেঞ্জ হচ্ছে, এই জন্য মানুষ কিন্তু ওই সাইড থেকে এখন কিন্তু এই সাইডে চলে আসছে যে হ্যাঁ এখন তো স্লিম ফিট মেয়েদেরকে দেখতে ভালো লাগে। রুচিটা একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু আছে, এখনও আছে যারা এই চাবি গার্ল বা একটু হালকা, মানে হেলদি বলবো না, একটু মুটিয়ে যাওয়া মেয়েদেরকে পছন্দ করে, অনেক বেশি না, হালকা লিটল বাট। আপনার কি পছন্দ? আমি স্লিম ফিট থাকতে পছন্দ করি। আচ্ছা, মেয়েদের সৌন্দর্য আসলে ফিটনেস কতটা ইম্পর্ট্যান্ট? অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে। যেহেতু আমাকে যদি বলেন, আপনি সাধারণ একজন মানুষকে জিজ্ঞেস করলে হয়তোবা সে এটা হয়তোবা নর্মালি আনসার করবে, কিন্তু আমার কাছে এটা নর্মাল না, এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বিকজ হেলথ বা ফিটনেস এটা হচ্ছে আপনি যতদিন পর্যন্ত মেনটেন করতে পারবেন, এটা
আমার কাছে আসলে ফিটনেস বলতে অন্যরকম থিং, এটা ডেফিনেশন অনেক বড়। এখন হাউ ক্যান আই এক্সপ্লেইন অ্যাবাউট ফিটনেস? সৌন্দর্য, যদি আপনি নিজের ক্ষেত্রে নিজের সৌন্দর্য মেনটেন করতে কোন কোন বিষয়ের দিকে গুরুত্ব দেন? ফুড ইনটেকটা সবার আগে, স্লিপ, ওয়াটার ইনটেক, এই তিনটা জিনিস আমার কাছে সব থেকে মানে ইম্পর্টেন্ট বিষয়গুলোর মধ্যে পড়ে। আপনি যদি তিনটা জিনিস ঠিক রাখতে পারেন, মোটামুটি আপনি একটা ভালো লাইফস্টাইলে চলে যেতেন। অনেক বেশি যদিও আপনার ওয়ার্কআউট না করলেও আপনি যদি এই তিনটা বিষয়ে যদি একটু সচেতন থাকে, আমার কাছে মনে হয় না যে আপনার রেগুলার ওয়ার্কআউট করা দরকার, রেগুলার জিমে দৌড়ায় যাওয়া দরকার। তো ওয়ার্কআউটটা সপ্তাহে 2-3 দিন রাখলে আপনার আরও বেটার রেজাল্ট হবে। একটু যদি ডিটেইলে আমরা শুনতে চাই যে আমি যদি ফিট থাকতে চাই, একদম দর্শকদের পক্ষ থেকে প্রশ্ন, সেক্ষেত্রে আমার প্রথমে কোন বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে? ডিসিপ্লিন ডেফিনেটলি। কারণ কি আপনি প্রতিদিন সেম টাইমে আপনাকে ঘুমাতে হবে, সেম টাইমে আপনাকে উঠতে হবে, সেম টাইমে আপনাকে ফুড ইনটেকটা নিতে হবে। অল অ্যাবাউট ডিসিপ্লিন। আর যদি আপনি আমাকে কোয়েশ্চেন করেন যে ভালো ফিট বডি পাওয়ার জন্য কী করতে হবে, তাহলে আমি বলবো যে যারা শুকাচ্ছে বা স্লিম ফিট হতে চাচ্ছে তাদেরকে বলবো যে অবভিয়াসলি জিহ্বাটাকে সামলাতে হবে। তার সাথে সাথে আপনি আনহেলদি কোনো খেতে পারবেন, প্রত্যেকটা জিনিসই আপনি খেতে পারবেন, সেটা ব্যালেন্স করে অল্প অল্প করে, বাট সেটা নিয়ম মাফিক এবং আপনার বডি টাইপ অনুযায়ী খেতে পারবেন। ওকে, অনেকের মধ্যেই দেখা যায় যে একদম ওজন কমানোর জন্য খুব স্ট্রিক্ট ডায়েট ফলো করে, তখন চুলের ক্ষতি হয়, স্কিনের ক্ষতি হয়, নখের ক্ষতি হয়। সেক্ষেত্রে আসলে স্ট্রিক্ট ডায়েট করে ওজন কমানো কতটুকু স্বাস্থ্যকর, বা স্বাস্থ্যকরভাবে আসলে কীভাবে ওজন কমানো যেতে পারে? আচ্ছা দেখেন, ওজন কিন্তু আপনি যখন কমাবেন, না খেয়ে আসলে ওজন কমানো যায় না। আই গোনা বি অনেস্ট, আমি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স এবং অনেক জায়গায় রিসার্চও আমি দেখেছি। আপনি অনেক স্ট্রিক্ট ডায়েট বলতে আপনি কোন টাইপের ডায়েট বোঝাচ্ছেন? যে আমি একবেলা পানি খাবো, শুধু পানি খাবো, একটু কোনো রকমের দুধ খেলাম, একটু ডিম খেলাম, ভাত খেলাম না। আপনি ওজন যদি কমাতে চান তাহলে আপনাকে নিয়ম মাফিক খেতে হবে। আমি এই কথাটা বারবার বলছি, ডিসিপ্লিন আর নিয়ম মাফিক, এবং আপনার বডিতে কোনটা কখন কতটুকু ফুড দরকার এবং কোন টাইমে দরকার, এটা সবার আগে তো ইম্পর্ট্যান্ট থিং। আপনি যদি ওজন কমাতে চান, স্ট্রিক্ট ডায়েট বলতে যদি আপনি বলেন তাহলে চুল, হেয়ার, স্কিন সব কিছু একদম আপনি না জেনে কোনো কিছু করলে সেটা কিন্তু ভালো রেজাল্ট আসবে না। আর বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যেটা করে যে না জেনে ডায়েটগুলো ফলো করে, এটার জন্য দেখা যায় হেয়ার ফল হয়, তারপর স্কিন ড্যামেজ হয়, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের আবার ইমিউন সিস্টেমও ডাউন হয়ে যায়। সো জেনে করতে হবে। আবার ওজন কমাতে গেলে আবার আপনি যদি জানেন আপনার ওজনও কমবে, সেই সাথে দেখা যায় চুলেরও কোনো ক্ষতি হবে না, স্কিনেরও কোনো ক্ষতি হবে না, দেখতেও ভালো লাগবে। আমরা তো দেখেছি অনেকেই কিটো ডায়েট ফলো করে। সো একবার লকডাউনের সময়, করোনার সময়কালে একটা বাচ্চা কিটো ডায়েট করে মারাও গিয়েছেন। তো এই বিষয়টা কিটো ডায়েট নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন যে এটা আসলে কি হেলদি কিনা? আমি অ্যাকচুয়ালি কিটো ডায়েটের সাপোর্টার না। ওকে, ডেফিনেটলি আমি কিটো ডায়েট আসলে আমি নিজেই পছন্দ করি না। আমি জানি না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন না। আমার কাছে মনে হয় যে কিটো ডায়েটটা আসলে একটু বেশি আপনি প্রত্যেকটা জিনিসের প্রসেস আছে, তো আপনি যত হালকা বডি জিনিসগুলো, তো এগুলো খুব সেন্সিটিভ, এগুলো আপনি অল্প অল্প করে যদি এগিয়ে যান তাহলে মনে হয় যে এটা রেজাল্ট ভালো হবে। এটা কোনো ভালো একটা নিউট্রিশনিস্টের কাছে গিয়ে আপনি হয়তো বা পরামর্শ দিতে পারেন, কারণ প্রতিদিন কিন্তু ডেইলি বেসিসে আপনার একটা প্রোটিন, ভাইটামিনস, মিনারেল, এগুলো কার্ব, এগুলো কিন্তু বডিতে প্রয়োজন হয়। এখন কিটো ডায়েটও কিন্তু ওইগুলোতে দেখা যায় অনেক সময় যারা নিউট্রিশনিস্টের কাছে যাচ্ছে না, নিজে করছে, এটা কিন্তু খুবই একটা ভুল ডিসিশন আমি বলবো। সো আমি কিটো ডায়েটের আসলে এতটা বেশি আমি সাপোর্ট করি না। আমি স্লো প্রসেসিংটাকে সাপোর্ট করি, দীর্ঘ লং টার্মের যে স্লো প্রসেসিংটা রয়েছে ওটাকে। আরেকটা বিষয় ডায়েট করতে হলে সবার আগে কার্ভ একদম কাট করতে হয়, এটা আমাদের অনেকেরই ধারণা। যেমন ভাত একদম টোটালি বাদ দিয়ে দিই, এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বা এটা কি দরকার কিনা? আচ্ছা, কার্ভ দুই প্রকারের, একটা কমপ্লেক্স কার্ভ আর একটা নর্মাল কার্ভ। এখন আপনি যদি কমপ্লেক্স কার্ভ সেটা আপনার বডিতে গুড রেজাল্ট দিবে, আর যেটা নর্মাল কার্ভ যেমন হোয়াইট রাইস, হোয়াইট ব্রেড, এগুলোতে নর্মাল কার্ভগুলো থাকে। এগুলো আপনার বডিতে দেখা যাচ্ছে যে ওজন বাড়াতে বা ফ্যাট ইনক্রিজ করতে হেল্প করে। আর কমপ্লেক্স কার্ভ করে না, কিন্তু ওটা পজিটিভভাবে করে, কিন্তু ওটা স্লো প্রসেসে করে, কিন্তু এটা হেলথের প্রয়োজন, বডির মধ্যে আপনার এটা দরকার আছে।
দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে কার্ভ আসলে দরকার, কিন্তু সেটা হচ্ছে ক্যাটাগরি। তবে একদম কার্ভ ছেড়ে দেওয়াটা উচিত না, দেখা যায় অনেক সময় এটাতে বডি অনেক সময় রিয়াকশন করতে পারে। ফর এক্সাম্পল আমার যেটা হয়, কার্ভ ছেড়ে দিলে আমি প্রচুর অ্যাংরি থাকি, এবং আমি যখন মানে খুবই অ্যাংরি থাকি, আমাকে একটু কার্ভ দিতেই হবে, সো আমি পুরোটা ছাড়তে পারি না। তো অনেকে আবার কার্ভ ছাড়া থাকতে পারে, তবে আমি বলবো যে হ্যাঁ, কার্ভ না খেলেও কমপ্লেক্স কার্ভটা ট্রাই করা উচিত। কমপ্লেক্স কার্ভের মধ্যে কি কি পড়ে? কমপ্লেক্স কার্ভ হচ্ছে আপনার যত ব্রাউন রাইস, তারপরে ব্রাউন ব্রেড, তারপরে হচ্ছে কিডনি বিনস, এগুলো হচ্ছে হেলদি বলা যায়, হেলদি। হ্যাঁ, তবে বললাম না, আপনি যাই খান না কেন, আপনি প্রত্যেকটা জিনিস অল্প পরিমাণে খেতে হবে, মানে আপনার বডিতে কতটুকু দরকার, ঠিক আছে? আপনি অ্যাকচুয়ালি টার্গেট কি, আপনি একটু মানে হেলদি লাইফস্টাইল চাচ্ছেন, নাকি একটু স্লিম ফিট চাচ্ছেন, নাকি একটু চাবি হতে চাচ্ছেন, এটার উপর বেস করেই হচ্ছে আপনার খেতে হবে। বললাম না, আমার কাছে মনে হয় যে মানে একটা বড় একটা চ্যাপ্টার হেলথ আমার কাছে। সো হেলথের বিষয়গুলো সেলফ এডুকেশনের একটা বিষয়। আমার বডিটাকে আমার নিজের জানতে হবে, আমার বডি কখন কোনটা চাচ্ছে, আমার বডিকে কখন কোনটা দিতে হবে, এই জিনিসটা আসলে কেউ বলতে পারবে না, কেউ ধরতে পারবে না, একমাত্র আমি মানে নিজের যতটা ভালো বুঝবো। ওকে, আচ্ছা, হেলদি লাইফস্টাইলে একদম সকালটা কেমন শুরু হওয়া উচিত, আমার বা কাছে কি খাওয়া উচিত আসলে একটু ডিটেইলস? হেলদি লাইফস্টাইলের জন্য সকালটা শুরু হওয়া দরকার আর্লি মর্নিংয়ে। অনেকগুলো বেনিফিটস আছে। আপনি যদি আর্লি মর্নিংয়ে যদি মানে আপনি যদি ধরেন একটা হেলদি মানুষের 7 ঘন্টা স্লিপ খুব ইম্পর্ট্যান্ট। মানে এখন আপনি যদি আর্লি ঘুমিয়ে যদি 7 ঘন্টা টানা মানে ব্রেক ছাড়া যদি আপনি ঘুমাতে পারেন, তাহলে আপনার এটা প্রপার স্লিপ হিসেবে ধরা হবে। আর আপনি যদি সকালবেলা আর্লি উঠা যায় 6টা বা 7টা, এটা হচ্ছে বেস্ট টাইম। এবং ওই সময়টা উঠেই যদি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে হয়তোবা কোনো একটা ডিটক্স নিতে পারেন। মানে এমটি স্টোমাকে দেখা যায় বিভিন্ন ধরনের খাবার রয়েছে যেগুলো খেলে আপনার হেলথের বিভিন্ন ধরনের বেনিফিটস রয়েছে। সো আমি বলবো যে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ডিটক্স খাওয়া, ওয়ার্ম ওয়াটার খাওয়া, বা একটু লেবু পানি, গরম পানি হালকা করে খাওয়া, এইগুলো খেতে পারেন। হানি মিক্স করেও খেতে পারে এর সাথে, বা একটু অ্যাপেল সাইডার ভিনেগার, যেগুলো হচ্ছে মেটাবলিজম বুস্ট করে। দেখা যায় যে আনহেলদি খাবারগুলো থেকে মানে নিজেকে নিজেই প্রোটেক্ট করবে, মানে হেলথ বডি প্রোটেক্ট করে ফেলবে। যেমন আপনি যদি দীর্ঘদিন মেটাবলিজম বুস্টার যেগুলো যে খাবারগুলোতে আছে, এগুলো যদি আপনি দীর্ঘদিন খান, আপনি আনহেলদি খাবারগুলো যদি অ্যাভয়েড করে ওগুলো খেতে থাকেন, দেখবেন যে আপনি খুব পছন্দ করেন বার্গার অথবা পিৎজা, বাট আপনি 6 মাস খান নাই, এবং যখন আপনি ওটা একটা বাইটস দিবেন, পরবর্তীতে আপনার বডি আপনাকে প্রোটেক্ট করবে, এবং আপনার বডি নিতে পারবে না, বলবে যে না, আই ক্যান নট টেক ইট, লিভ ইট। দারুণ। আমি একটু জানতে চাইবো, ক্যালোরি ডিফিসিয়েন্ট ওয়েট লসের ক্ষেত্রে এটা নাকি খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টা যদি একটু ডিটেলসে। হ্যাঁ, আপনি ক্যালোরি ধরেন আপনি একটা মেয়ে মানুষের কথা বলি যে আপনার বডিতে ক্যালোরি দরকার হচ্ছে, আপনার প্রাপ্তবয়স্কের জন্য হচ্ছে 2200 ক্যালোরি দরকার। কিন্তু এখন আপনি যদি একটা মেয়ে মানুষের 1600-1800 ক্যালোরি প্রতিদিন ডেইলি ইনটেক করা উচিত। এখন মানে আপনার বয়স বা আপনার এইজ, এখন আপনি যদি ওয়েট লস করতে হয়, সেখানে আপনার এই ক্যালোরি আপনি 1700 বা 1600 ক্যালোরি ইনটেক করতে পারবেন। আপনার এটা কমাই দিতে পারে। আপনি ক্যালোরি যদি 1200-তে নিয়ে আসেন, এবং এটা যদি আপনি প্রতিদিন মেনটেন করেন, বাট 1000 ক্যালোরিতে নিয়ে আসেন, আপনার দরকার কিন্তু 16 বা 1700 বা 1800 ক্যালোরি। এখন আপনি যদি এটা 1000 ক্যালোরিতে নিয়ে আসতে পারেন, বা 1200 ক্যালোরিতে যদি রেগুলার বেসিসে আপনি যদি এটা মেনটেন করে যেতে পারেন, তাহলে 3 মাস পরে আপনি এটা ভালো রেজাল্ট পাওয়ার পসিবিলিটি অনেক হাই। দারুণ। আচ্ছা, এবার একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলবো, সেটা হচ্ছে আপনি তো ফিটনেস নিয়ে কাজ করছেন, আপনার নিজস্ব জিমও আছে। তো আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা ফিটনেস রিলেটেড আপনার বিভিন্ন ভিডিও দেখে থাকি। তো কখনো কি এমন মনে হয়েছে যে আসলে কোন ধরনের মানুষ আপনাকে বেশি ফলো করে, বা আপনার কি মনে হয় তারা কি আসলে আপনি একটা মেয়ে সেজন্য ফলো করে, নাকি আসলে ফিটনেস কনসার্ন মানুষরাই বেশি ফলো করে? কেমন মেন্টালিটির ক্লায়েন্ট বা দর্শক অডিয়েন্সদের মুখোমুখি হতে হয়? ডিফারেন্ট ক্যাটাগরির আছে এখানে। যেমন হচ্ছে যে কিছু ইয়াং ছেলেরা আমাকে বেশি ফলো করে, মানে এইজিং গ্রুপ। ওখানে তো অ্যালগরিদমে দেখা যায় ফেসবুকের ইয়াং ছেলেরা, যেমন হচ্ছে 15-16 বছর থেকে শুরু করে 35, 36, 38 বছর, এই ক্যাটাগরির এইজের দর্শকরা আমার কাছে বেশি আছে, ওরা আমাকে বেশি ফলো করে। অ্যান্ড আর
কিছু ক্যাটাগরির মানুষ মানে আমার কাছে মনে হয়, আই এম নট শিওর, আমার কাছে মনে হয় ওরা আমাকে ফলো করে বিকজ মেয়েটা দেখতে ভালো লাগতেছে, মানে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট যে ও ফিটনেস ফ্রিক অর না, মেয়েটার বডি ফিটনেস ভালো, দেখতে তো ভালোই লাগতেছে, হাইট টাইট তো ভালোই, এটার উপর বেস করে কিছু ফলোয়ার আছে আমার। আর কিছু দেখি যে হ্যাঁ ওরা আসলেই দেখে যে, আবার কিছু মেয়েরা নিজেদেরকে মানে উৎসাহ করার জন্য করে যে আচ্ছা আপু কি করে কি পরে, এমনও হয় যে আপু আপনি আমাকে প্রচুর কোয়েশ্চেন করে ফুড ইনটেক নিয়ে, এমনও আছে যে আমি যে জিম ক্লোথটা পরি আপু আপনি ওটাই আমার কাছে সেল করেন। এটা কি মেয়েরা বলে? মেয়েরা বলে। তো এটা খুব ফানি। এরকম আর কি কোনো আছে যে আপনার অডিয়েন্সরা আসলে খুব উদ্ভট আবদার বা ইনবক্সে পাওয়া খুব আপনি নিজে দেখে বিব্রত বোধ করেছেন যে এটা কি ধরনের মেসেজ বা রিকোয়েস্ট, এরকম কি হয়েছে? এক একজন আসলে আসে খুব অদ্ভুত কমেন্ট করে, একটু শুনতে চাই যে কি ধরনের আসে বা কেউ কয়েকটা যদি আমাদেরকে বলতে। আচ্ছা যেমন অনেকেই লিখে আই লাভ ইউ, ওকে, অনেকেই লিখে যে এরকম একটা মেয়ে, মানে অনেকেই অ্যাপ্রিসিয়েট করে আমাকে। আমি আমার যে ফলোয়ারগুলো আছে ম্যাক্সিমাম ফলোয়ারই বলবো যে অনেক ভালো ক্যাটাগরি, অনেক বাজে কমেন্ট খুব রেয়ার, তবে ওরা আমাকে প্রচুর অ্যাপ্রিসিয়েট করে। অনেকে বলে যে ডিরেক্টলি হচ্ছে বিয়ের প্রপোজাল দিচ্ছে ওইখানে, এবার ইমেইল করেও বিয়ের প্রপোজাল দিচ্ছে ওইখান থেকে, তো ওরা ভালো কমেন্ট করে এবং আমাকে বলে যে মানে ম্যাক্সিমাম যে কমেন্টটা আসে বলে কি এটা কি বাংলাদেশি মেয়ে, মানে আর হাইট ফিটনেসে বলে, মানে ওরা করে। আই ডোন্ট থিঙ্ক সো আমাকে আসলে বাইরের লাগে, আমার কাছে মনে হয় আমি ঠিকই আছি, আমি যেখানে আমার ওয়েদার, আমার যে ভৌগোলিক অবস্থান, আমার মানে যেখানে আছি, যে পরিবেশে আছি, যে কালচারে আছি, আমি ওকে। বাট সবার কাছে মনে হয় যে সে কি বাংলাদেশি, এটাও সবাই বেশি ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো আসে আর কি। আপনি যেহেতু ফিটনেস রিলেটেড ভিডিও বেশি বানান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়েস্টার্ন পড়তে হয় বা যে অ্যাক্টিভ ওয়্যারগুলো পড়তে হয়, সেটা হচ্ছে আমাদের সকল বাংলাদেশ কালচারের সাথে অনেকের দৃষ্টিভঙ্গিতে যায় না। এক্ষেত্রে কি কখনো খুব বাজে কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, কিংবা এই যে অডিয়েন্সরা তো বিভিন্ন ক্যাটাগরির থাকে, তাদের মধ্যে কেউ কি কখনো বলেছে যে ফিটনেস না, বডি শো করার জন্য বা অ্যাটেনশন নেওয়ার জন্য এই ড্রেস পরছো, এরকম কি কখনো শুনতে হয়েছে? হ্যাঁ, এটা শুনতে হয়েছে, অনেকে এটা বলেছে, মানে শুরুর দিকে একটু বেশি শুনতাম এগুলা, এখন তো আর ওইভাবে টেক্সটগুলো দেখা হয় না। কি ধরনের কথা শুনতে হতো একটু? হ্যাঁ, আমাকে কমেন্টও করে, কমেন্টগুলো তো অনেক সময় দেখা ফিল্টার্ড হয়ে যায়, তো সবগুলো এখন আর দেখি না, তো আগেই তো কমেন্টগুলো দেখা যেত, এখন ফিল্টার্ড হয়ে যায়। আর হ্যাঁ, এটা করে, বলে যে না তা না, মাঝে মাঝে যখন নোটিফিকেশন দেখি তখন ওই চোখের সামনে আসে, বলে যে হ্যাঁ শো অফ করছে, বলে যে বডি দেখাচ্ছে, বডি দেখায় মানে সবার অ্যাটেনশন নিচ্ছে, অ্যাটেনশন সিকার, এগুলো বলে অ্যাকচুয়ালি। আচ্ছা আপু, আমাদের তো অনেক মিথ আছে ওয়েট লস দিয়ে, তো জিম নিয়েও অনেক মিথ আছে, যেমন মেয়েরা ওয়েট লিফট করলে মাসল বডি ছেলেদের মতো হয়ে যাওয়ার একটা ভয়, এই জন্য অনেকে ওয়েট লিফট করতে চায় না। ওজন কমানোতে ওয়েট লিফটটা কতটুকু ইম্পর্টেন্ট, আর মেয়েদের হচ্ছে মাসল কি ছেলেদের মতো হয় কি না চাইলেও, সেই বিষয়ে যদি বলতেন। দেখেন, আমি কিন্তু এক্সপার্ট বা অনেক বেশি নিউট্রিশনিস্ট না বা এক্সপার্টও না এই বিষয়গুলোতে। হ্যাঁ, আমি কিছু মানে আমি একটু ঘাটাঘাটি করি, যেহেতু আমি নিজেই মানে এই সব বিষয় জানতে চাই। সো আমি বলবো যে বেসড অন মাই এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি বা শেয়ার করছি। সো এই বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, দ্যাটস ট্রু, অনেক মানে শুধু যে মাসেল নিয়ে মিথ আছে তা কিন্তু না, অনেক ধরনের জিনিস নিয়ে হচ্ছে মিথ আছে। হ্যাঁ, মেয়েদের আসলে মাসেলটা ওভাবে ছেলেদের মতো বিল্ড হয় না, কারণ ছেলেদের আর মেয়েদের হরমোনটা কিন্তু আলাদা। তো ছেলেদের যে হরমোনটা রয়েছে সেই হরমোনে দেখা যায় ও যত বেশি ওয়েট নিবে, ফুড ইনটেক মেনটেন করবে, ও তত বেশি গেইন করতে পারবে। বাট মেয়েদের কিন্তু সেই হরমোনটা না থাকার কারণে মেয়েরা কিন্তু কখনোই বিল্ড করতে পারবে না। তবে হ্যাঁ পারে, যদি স্টেরয়েড যদি ইউজ করে সেই ক্ষেত্রে হবে। কারণ যদি খুব বেশি ফ্রিকড আউট থাকে বা ফ্যাসিনেশন থাকে যে আই নিড মাসল, যদি থাকে যে আমার মাসল দরকার, তাহলে দেখা যায় যে সেই ক্ষেত্রে স্টেরয়েড নিয়ে সে করতে পারে। বাইরে যেমন করে, অনেকেই করে, খেলার ক্ষেত্রে বডি বিল্ডিং কম্পিটিশনে যখন পার্টিসিপেট করে তখনও দেখা যায় স্টেরয়েড দিয়েই দেখা যায় হয়। বাংলাদেশেও মেয়েরাও নিয়েছে, এটা ভালো, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি।
আর ওয়েট লসের ক্ষেত্রে আসলে ওয়েট লিফটিংটা কতটুকু ইম্পর্টেন্ট? ওয়েট লিফটিংটা হ্যাঁ ইম্পর্ট্যান্ট, রাইট ফর্মে ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের অনেক মানুষ শুধু অনেক বেশি ওয়েট নিলে আমার কাছে মনে হয় যে আমার ফর্মেশনটা ভুল হয়। তো রাইট ফর্মে আপনি যত বেশি মানে ইয়াটা দিতে পারবেন, ওয়ার্কআউটের র্যাপসগুলো দিতে পারবেন, ততই ভালো। এটা টোনিংয়ের জন্য কাজ করে, আপনার ফ্যাট চলে যাবে, টোনিংয়ের জন্য ভালো কাজ করবে যদি আপনি ওয়েট লিফট করেন আর কি। মেয়েদের বডির ক্ষেত্রে আসলে সবচেয়ে স্টাবর্ন ফ্যাট কোন জায়গাগুলোতে হয়ে থাকে যে ফ্যাট লুজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়? আমাদের যেরকম বিভিন্ন ধরনের টার্গেট থাকে যে বেলি ফ্যাট কমাতে হবে, থাই ফ্যাট কমাতে হবে, এরকম জায়গা একদম ইন্ডিকেট করে কি বডি ফ্যাট কমানো পসিবল, নাকি ওভারঅল আসলে ফ্যাট কমানোটা বেশি ইম্পর্টেন্ট আগে? কিছুক্ষণ আগে আপনি বলতেছিলেন একটা মিথ আছে, এটাও কিন্তু একটা মিথ। ম্যাক্সিমাম মেয়েরা যখন জিমে যায় তারা টার্গেট করে যে আমি আমার লেগসটাকে একটু বড় করব, গ্লুটসটা একটু সুন্দর করব, আর বেলি ফ্যাটটা রিডিউস করব, দ্যাটস মাই টার্গেট। কিন্তু অ্যাকচুয়ালি বডিটা হচ্ছে, আমি যদি উদাহরণ দিলে, ওকে, এটা কাইন্ড অফ হচ্ছে একটা পুকুর বলতে পারেন, বা একটা সুইমিং পুল, বা আপনি যে একটা গ্লাসের মধ্যে পানি ঢেলে দিলে যখন আপনি একটা উঠাচ্ছেন এক চামচ, তখন কিন্তু উপর থেকে পানিটা নামছে। বা সুইমিং পুলে যখন পানিটা উঠানো শুরু করবেন তখন সিঁড়ি থেকে কিন্তু পানিটা যাচ্ছে, দেখবেন ভিতর থেকে কিন্তু পানিটা যায় না। তো বডিটা কিন্তু এক্স্যাক্টলি সেই রকমের, যে আপনি যখন ওয়ার্কআউট শুরু করবেন তখন আপনার বডি ওয়াটার ফার্স্ট টাইম যাবে, এবং যেগুলো স্টাবর্ন ফ্যাট রয়েছে সেটার জন্য আলাদা ওয়ার্কআউট আছে। এবং এটা হচ্ছে ওভার দ্য টাইম, আপনার যখন বেলিতে ফ্যাটটা কমা শুরু করবে তার আগে আপনার বডিতে অন্য অন্য ফ্যাটগুলো যাবে, কিন্তু স্পেসিফিকলি টার্গেট করলে কিন্তু আপনি সাকসেস হবেন না। আপনার সব জায়গায় অল্প 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 করে প্রেশার দেবে। তবে স্টাবর্ন ফ্যাট যদি বলেন, ডেফিনেটলি বেলি ফ্যাটটা কমাতে গেলে আপনার প্রচুর পরিমাণের ডায়েট মেনটেন করতে হবে, অনেক গুড হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। ওয়ার্কআউট কখন করা কাজে দেয়, মানে কখন সবচেয়ে করা হেলথের জন্য ভালো? আই উড সে মর্নিং। খালি পেটে? না, ডেফিনেটলি না, কখনো। এটাও কি একটা মিথ? এটাও একটা মিথ। আচ্ছা, এই বিষয়ে একটু জানতে চাই। বাজে, মানে খুব মানে আমি ভয়ঙ্কর একটা মিথ। আপনি খালি পেটে ওয়ার্কআউট করতে পারবেন না। আপনি সকালবেলা ভালো একটা ডিটক্স খাওয়ার পরে, গুড একটা মিল নেওয়ার পরে, হেলদি মিল নেওয়ার পর, দেন আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করার পর দেন আপনি ওয়ার্কআউটে যাবেন। এটা আপনি খালি পেটে ওয়ার্কআউট করলে আপনার বডির থেকে ইম্পর্টেন্ট মিনারেলস, ভাইটামিনসগুলো ওখানে বের হয়ে যাবে আপনার সোয়েটিংয়ের মাধ্যমে বা বিভিন্নভাবে। সো যেগুলো আপনার বডিতে দরকার, বডি নিডস, তো ওগুলো কিন্তু বডিতে থেকে যখন বের হয়ে যাবে, আপনি আলটিমেটলি আপনার ওই যে চেহারা রুক্ষ হয়ে যাবে। অনেকে দেখবেন যে শুকালে কিন্তু চেহারা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, বিকজ অফ যে আপনি প্রপারলি একটা জিনিস জানেন না, তাই আপনার এই অবস্থা আছে। কিন্তু বিশ্বাস করেন, ফিটনেস ইটস অল অ্যাবাউট আর্ট অ্যান্ড সায়েন্স, ইটস এ বেস্ট সার্জারি এভার। মানে আপনি সার্জারি করে এরকম ভালো থাকতে পারবেন না, একটা ডক্টরও আপনাকে এত ভালো রাখতে পারবে না। ওয়ার্কআউট, ফুড ডিসিপ্লিন, ফুড ইনটেক যেটা করতে পারে। আচ্ছা, সার্জারির কথা যেহেতু বললেন, একটি প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে এখন দেখছি যে বিভিন্ন ধরনের মানে ওয়েট লস প্রোগ্রাম, মেশিনের মাধ্যমে আসলে ওয়েট লস করা হচ্ছে, বিভিন্ন ইনফ্লুয়েন্সাররাও এই ধরনের জিনিস প্রমোট করছে। এই বিষয়ে কি জানেন কিনা, বা এটা আসলে কতটুকু হেলদি? ওকে, হ্যাঁ, আমিও দেখেছি অনেক মেয়েরা, মানে অনেক লাইফস্টাইল ইনফ্লুয়েন্সাররা, ওরা কিন্তু কিউট ইনফ্লুয়েন্সাররা বলো, ওরা হ্যাঁ এগুলো প্রমোট করছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, একটা আছে ফ্যাটটাকে ফ্রিজ করে দেন হচ্ছে কিছুটা কমানো, কিন্তু এটা ধরেন কন্টিনিউয়াস প্রসেস। আপনি যখন ফ্যাট আপনার বডি থেকে সরে যাবে, আপনি তো পরবর্তী যে আবার খাবার খাচ্ছেন, ক্যালোরি ইনটেক করতেছেন, তো করার পরে তো আপনার আবারও তো ফ্যাট বডিতে ইনটেক হচ্ছে, যাচ্ছে না? তো তখন তো আর আপনি দেখা যাচ্ছে যে আবারও গেইন করবেন। তো আপনি তো আর ওটা কিন্তু অনেক বেশি কস্টলিও বলতে পারেন। আপনি কিন্তু এটা মানে করতে পারবেন না সব সময়, সবাইও করতে পারবে না, সবাই করতে পারবে না, সবাই এটা অ্যাফোর্ডও করতে পারবে না, আর সবাই কিন্তু এটা জন্য না। তো এটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা আসলে কোনো, বললাম না যে কোনো প্রসেস না। আপনি হয়তো করে
এক সপ্তাহ মেনটেন করতেছেন, কিন্তু আপনি ঠিকই এসে এক সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার বডিতে, আপনি তো ক্যালোরি কাউন্ট করেন, আপনি করেন যখন খাবার খান? আমি করি না, বাংলাদেশে কেউই করে না, আমি করি। আমি যখনই যাই তখন স্ক্যান করে দেখি যে আমি কী ধরনের ক্যালোরি খাচ্ছি, কতটুকু হেলদি, এটা দেখি, তারপরে খাওয়া দাওয়া করি। দেখেন, আমি বলবো না যে আমি অনেক ডায়েট মেনটেন করি বা অনেক, আমি একটা সার্টেন খাবারের মধ্যে ঢুকে গেছি এবং ওটাই আমার লাইফে সবসময় চলে। আপনারা যখন ভাত মাছ সকালবেলা যাবে ওরকমের আর কি, এটা আসলে আমার স্ট্রিক্ট কোনো ডায়েট না। আলহামদুলিল্লাহ আমার এমনি বাইবর্ন মানে ফ্যামিলিগতভাবে জেনেটিক্স যতটুকু পেয়েছি তার উপরে কাজ করলেও দেখা যায় কি যে অনেক ভালো হয়। জেনেটিক্স আমাদের এমনি ফ্যামিলি সবার ভালো, সো আমার এই জন্য কাজটা একটু মনে হয় অনেক বেশি না করলে একটু সবার থেকে একটু করেছে আর কি, অনেক বেশি করেনি তো করেছে একটু হয়তো বা।